আজ সকাল থেকেই গোটা রাজ্যে চোখ ছিল ব্রিগেডে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রথম বিজেপি সরকার পথ চলা শুরু করলো। ঠিক একই দিনে আজ বিকেলে কালীঘাটের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই তিনি এক বেনজির জোট বার্তা দিলেন। বললেন, বিজেপি কমন শত্রু যেসব রাজনৈতিক দলের, অর্থাৎ বিজেপি বিরোধী যেসব রাজনৈতিক দল রয়েছে, কংগ্রেস, বাম, এমনকি অতিবাম, সকলকে একই মঞ্চে আসার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজনৈতিক আবহে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে। আমরা একটু কথা বলি, বাম কংগ্রেস কি করবে না করবে, তাদের প্রতিক্রিয়া কি, বা কেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বললেন, কোন পরিস্থিতিতে। আমরা কথা বলবো দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাসের সঙ্গে। তোমার মনে থাকবে, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় অনেক বাম বিরোধী ছোট বড় দলকে সামিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর একটা দীর্ঘ সময় কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে অবনতি। বামেদের সঙ্গে তো ইন্ডিয়া জোটে থাকলেও সে অর্থে প্রত্যক্ষ পরোক্ষ কোনো জোট বা কিছুতে যাননি। কিন্তু এখন রাজনৈতিক জীবনের এক সন্ধিক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি এটা ছাড়ার কোনো উপায় ছিল না আজকের এই জোট বার্তা? কোনো অপশন নেই, কোনো অপশন নেই। দেখো, এইটা কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার কার্যকারণ আমি ব্যাখ্যা করব। সাধারণ মানুষও অনেকে বুঝতে পারছেন কেন, কিন্তু আমি একটু গভীরে গিয়ে ব্যাখ্যা করব। তার আগে আমি একটা ঘটনা বলি, যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করার জন্য বা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলায় যখন পরিবর্তন হয় 2011 সালে, সেখানে অক্সিজেন যোগানোর জন্য কংগ্রেসের একটা বড় অবদান ছিল। নিঃসন্দেহে। তাহলে সেই যে কংগ্রেসের অবদান, আর তারপরে এই যে 2026-এর ভোটের আগের মুহূর্ত পর্যন্ত একটা অধ্যায়ে বড় যেটা প্রশ্ন উঠে গেছে, সেটা ট্রাস্ট। কংগ্রেসের, বিশেষ করে রাহুল গান্ধী, এখন রাহুল গান্ধী দেখছেন যে এখানে পশ্চিমবঙ্গে বিজেপি জিতেছে, তৃণমূল হেরে গেছে, এখনকার কমেন্টে যেও না, কিন্তু রাহুল গান্ধীরও এই যে তৃণমূলের সঙ্গে যে একটা সম্পর্কের ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে, এটা নিয়ে তার মনেও একটা অসন্তোষ রয়েছে। আমি আবার পুরনো ঘটনাতে ফিরে যাই, যেটা হচ্ছে 2011 সালের ঘটনা বা 2011 সালের আগের ঘটনা। 2009 সালে যখন 9 সালের আগে যখন বামেরা সমর্থন প্রত্যাহার করে নেয়, তখন সোনিয়া গান্ধী প্রকাশ কারাটের উপরে ব্যাপক চটেছিলেন, মনমোহন সিংও চটেছিলেন। প্রণববাবু কিন্তু বামেদের সঙ্গে সম্পর্কটা অত তাড়াতাড়ি ছিন্ন করতে চাননি। আমার মনে আছে 2009 সালে সম্ভবত 9 জানুয়ারি চেন্নাইতে প্রবাসী ভারতীয় দিবসের অনুষ্ঠান ছিল। প্রণববাবু তখন যাচ্ছেন প্রবাসী ভারতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে। আমি তার সঙ্গে বিমানে করে গেছিলাম চেন্নাইতে। সেদিনকে আমাকে উনি বলেন যে গতকাল রাতেও সীতারাম ইয়েচুরি রাত 12টার সময় এসেছিলেন। সীতা এসে আমাকে বলেন যে প্রণববাবু, আপনি জোটটাকে বাঁচিয়ে নিন, আপনি চেষ্টা করুন কিছু একটা রাস্তা খোঁজার। কিন্তু সোনিয়া গান্ধী এবং মনমোহন সিং রাজি হননি, এবং তারা মনে করেন যে পশ্চিমবঙ্গে এবার তারা তৃণমূলকে সমর্থন দেওয়ার একটা সময় আসন্ন, এবং তারা দেন। 2009 সালে জোট হয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে শর্তে আসন বন্টন করেছিলেন, সেই শর্তই জনপদ মেনে নেয়, 10 নম্বর জনপদ মেনে নেয় লোকসভার পরে রাজ্যের বিধানসভার 2টি আসনে বাই ইলেকশন হয়েছিল। আমার পরিষ্কার মনে আছে, তখন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক ছিলেন কেশব রাও, এখন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতিতে রয়েছে। তো কেশব রাও ছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি জেনারেল সেক্রেটারি। শিয়ালদা এবং বউবাজার সম্ভবত এই 2টি আসনের উপনির্বাচন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 2টো আসনই চাইছেন, আর প্রণববাবু বলছেন যে না, একটি তৃণমূল লড়বে, একটি কংগ্রেস লড়বে। বিকেল পর্যন্ত এটাই ঠিক। কেশব রাও প্রণববাবুর ঘরে এসে, পার্লামেন্টে এসে বলে গেছেন যে এটাই ঠিক আছে, একটা তৃণমূল, একটা কংগ্রেস। সমীর মিত্র আর সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়ে গেছিলেন। ঠিক। এবার হলো কি, আনন্দবাজার সংবাদপত্রে সেই খবরটাই লেখা হলো যে 1-1 ফর্মুলায় 1:1 ফর্মুলা হয়েছে ফাইনাল। রাত 11টার সময় যখন প্রণববাবুর সাথে আমার যখন ফের কথা হচ্ছে, তখন উনি বললেন, না রে, যাওয়ার সময় ও আহমেদ প্যাটেলকে বলে গেছে যে 2টো আসনেই তৃণমূল লড়বে, কোনো এই ব্যাপারে কোনো রফা হবে না। এবং আহমেদ প্যাটেল কথা দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে, 2টো আসনেই তৃণমূলেই লড়বে। তো
তো এই পর্যন্ত কংগ্রেস এই লেভেল পর্যন্ত তৃণমূলকে প্যাম্পার করেছে। এবং তারপরে যখন বিধানসভা নির্বাচন আসে 2011 সালে, তখন মানস ভূঁইয়া ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। একদিন রাত্রিবেলা যখন আসন বন্টন নিয়ে বা আসন রফা নিয়ে যখন টানাপোড়েন চলছে, তখন মানস ভূঁইয়া একদিন রাত্রিবেলা আমাকে ফোন করে বলেন যে একটা খবর লিখে দেওয়া যেতে পারে যে 100খানা বা কতগুলি আসন না দিলে কংগ্রেস জোটে ভেঙে দেবে, কংগ্রেস জোটে যাবেন। কিন্তু প্রণববাবু থেকে তখন আমি জিজ্ঞাসা করি, উনি বলেন যে না, এরকম কোনো কথাবার্তা নেই, এসব একদমই ভিত্তিহীন কথাবার্তা। এবং সেখানেও যে আসন রফা হয় তাতে তৃণমূলের যে মানে যে ওয়েটেজ, যে দাবি দেওয়া, সেটাকেই প্রাধান্য দেওয়া হয়েছিল। কংগ্রেসের মধ্যে আসন পাওয়া নিয়ে একটা ক্ষোভ তো ছিল, কিন্তু কংগ্রেস সেটাও মেনে নিয়েছিল, মানে সোনিয়া গান্ধী সেটাও মেনে নিয়েছিলেন। তারপরে জোটের ফল দেখেছো কি ফলাফল হয়েছিল। বাংলায় বামেরা প্রান্তিক শক্তিতে পরিণত হয় এবং একটা মানে পরিবর্তনের ঝড় উঠে যায় পশ্চিমবঙ্গে। অথচ সেই ভোটের পর থেকেই আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে চারিদিকে মানে যে গণেশ প্রদক্ষিণ করে যারা ছিলেন আর কি, তাদের অনেকেই বলতে শুরু করেন যে না, কংগ্রেস সমর্থন না করলেও তৃণমূল একার ক্ষমতায় জিতে যেত। ঠিক। এবং তার কিছুদিন পরেই কংগ্রেসকে ভাঙানো শুরু হয়। যে কংগ্রেস সাপোর্ট দিয়েছিল সেই কংগ্রেসকেই দুর্বল করে দেয় তৃণমূল কংগ্রেস, এবং বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূলে যোগ দিচ্ছে। এই একটা পরিস্থিতি চলতে থাকে, কংগ্রেস একটা দুর্বল হয় ক্রমশ। তার ফলে যার সমর্থন নিয়ে সরকার গড়ল তৃণমূল, সেই কংগ্রেসকেই কিন্তু গ্রাস করতে শুরু করল। একইভাবে বামেদেরও কিছুটা অংশটা। তারপরে হলো কি 2016 সালে জোট হলো বাম কংগ্রেসের, এবং তার নেপথ্যে ছিলেন দুটি চরিত্র মূল। এক হচ্ছে আব্দুল মান্নান, যার নাম না করলে এখানে অন্যায় হবে। সোনিয়া গান্ধীকে চিঠি লিখে আব্দুল মান্নানই প্রথম প্রস্তাব দেন যে বামেদের সঙ্গে জোটটা হোক। এবং তার আগে একটা দীর্ঘ সময় আব্দুল মান্নান এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুজনে মিলে সারদা চিটফান্ড কাণ্ডের তদন্তের জন্য সুপ্রিম কোর্টের লড়াইটা করছিলেন। সেখান থেকে একটা ক্ষেত্র তৈরি হয় এবং তারা দুজনে মিলে মুভ করছিলেন, এই দুটি মানুষ। সোনিয়া গান্ধী প্রথমে এ ব্যাপারে খুব একটা ইতস্তত ভাব ছিল, কিন্তু রাহুল গান্ধী ছিলেন এ ব্যাপারে ওপেন। রাহুল গান্ধীর অবস্থান ছিল যে জোটের ব্যাপারে হাইকমান্ড কিছু চাপিয়ে দেবে না, রাজ্য কংগ্রেসের যে আকাঙ্ক্ষা, যে দাবি দেওয়া, সেটাকেই অগ্রাধিকার দেওয়া হবে। এবার সেই যখন রাহুল গান্ধী ভোটের আগে যখন মিটিং ডাকলেন, কংগ্রেসের সমস্ত সাংসদ এবং প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে যখন বৈঠকে ডাকলেন, সেই বৈঠকে মোটামুটি ভাবে সবাই মিলে বলেন যে হ্যাঁ, বামেদের সঙ্গে জোট হোক, বারিং 1%, তিনি হলেন মানস ভূঁইয়া। এবং ওই বৈঠকের পরে কংগ্রেসের একজন সাংসদ, উত্তরবঙ্গের সাংসদ, আমাকে ভার্বাটিম পুরোটা জানিয়ে দেন যে ইনি এই বলেন, উনি এই বলেন। এবং রাহুল গান্ধী তখন একমাত্র জোটের বিরোধিতা করেন মানস ভূঁইয়া। রাহুল গান্ধী সরাসরি মানস ভূঁইয়াকে প্রশ্ন করেন যে জোটটা না হলে কি কংগ্রেস, আপনি দায়িত্ব নেবেন তো, যে কংগ্রেস একার ক্ষমতায় ভালো ফল করবে? তখন আর মানস ভূঁইয়ার মুখে কোনো উত্তর ছিল না। কিন্তু সেই জোটের পরে যখন দেখা গেল 77টি আসনে জিতলো বাম কংগ্রেস এবং 38% ভোট পেল, এবং আমি এখনো বিশ্বাস করি যে সেই ভোটে সেই ভোটেও কিছু অনিয়ম হয়েছিল, কিছু জল মেশানো হয়েছিল। আজকে তৃণমূল যেভাবে বলে যে কাউন্টিং সেন্টারে তৃণমূলের কর্মীদের মারধর করা হয়েছিল, ঠিক ওই ভোটেও কিন্তু বাম কংগ্রেসের অভিযোগ সেটাই ছিল, যে কাউন্টিং সেন্টারে সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, ফিফথ রাউন্ডের পর থেকেই যে তৃণমূলের যে দাপট এতটাই বেড়ে যায় এবং কাউন্টিং সেন্টার ছাড়া করা হয় বাম কংগ্রেসের এজেন্ট। একই তাদের এজেন্ট বসানোর ক্ষমতা নেই। তারপরে সন্ময় বন্দ্যোপাধ্যায় 3,500 ভোটে হেরেছিলেন। সন্ময় বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে পারো যে কি অবস্থা ছিল সেদিনকে কাউন্টিং সেন্টারে, বা ভোটের দিন কিরকম কোথায় কোথায় ছাপ্পার অভিযোগ ছিল। তো সেইবার যখন কংগ্রেস 44টি বা 45টি আসনে জিতল এবং কংগ্রেসের আব্দুল মান্নান যখন বিরোধী দলনেতা হলেন, কারণ অধীর চৌধুরী আব্দুল মান্নান একজন সংখ্যালঘু নেতাকে করলেন, এবং যেহেতু তার একটা তৎপরতা ছিল তো সেই জন্য তাকে করা হলো।
তাতে গোসা হলো মানস ভূঁইয়া, এবং দেখা গেল যে স্পিকার তিনি মানস ভূঁইয়াকে, কংগ্রেসকে কিছু না জানিয়েই মানস ভূঁইয়াকে পিএসসি চেয়ারম্যান করে দিলেন। তুমি ভাবো, তার মানে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যে ব্যবহার, আমি সেটারই একটা ইতিকথা শোনাচ্ছি। এটা দর্শকদের আরেকবার শুনছেন, আরে দর্শকদের তো পুরোনোটা ঝালিয়ে নিতে হবে, আর আগ্রহ থাকে দর্শক। ঠিক। তারপরে মানস ভূঁইয়ার বিরুদ্ধে ভোটে চলাকালীন একটি মামলা হয়েছিল, খুনের অভিযোগের মামলা। মানস ভূঁইয়ার বিরুদ্ধে সেই মামলা প্রত্যাহার হয়ে গেল। মানস ভূঁইয়া ড্যাং ড্যাং করে তৃণমূলে যোগ দিলেন এবং তৃণমূলের সদস্য হয়ে গেলেন। মানে তিনি আবার কি রাজ্যসভা সাংসদ হলেন, ইত্যাদি প্রভৃতি, মন্ত্রী হলেন, অনেক কিছু হলেন, শুধুমাত্র একটি মামলার ভয়ে মানস ভূঁইয়া, এবং শিফট করে গেলেন। তারপরে হলো কি, শঙ্কর সিং, তিনি কংগ্রেসের বিধায়ক এবং বাম কংগ্রেসের জোটের রানাঘাটের ফলে তিনি বিধায়ক হয়েছিলেন। শঙ্কর সিং কি করলেন, তাকে করে দিলেন স্পিকার, পিএসসি চেয়ারম্যান। কংগ্রেস চেয়েছিল কাকে করতে, সুখবিলাস বর্মাকে, উত্তরবঙ্গ থেকে একজন প্রাক্তন আমলা, যিনি এ ব্যাপারে খুব দড় হতে পারতেন, পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে। তার জায়গায় করা হলো সুখবিলাস বর্মাকে। কংগ্রেসের সঙ্গে অ্যাটিচিউড এটা, এবং কংগ্রেস তারপরে আরো ভাঙানো হলো, এবং আবু তাহের, আখরুজ্জামান, মুর্শিদাবাদের, হ্যাঁ, ইমানি বিশ্বাস, তখনই হুমায়ুন কবির, অপূর্ব সরকারকে ভাঙিয়ে নিয়ে এসে বলা হয় অনুপ্রেরণায় অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী করা হলো, মালদায় এক ঝাঁক। এবং তারপরে রাতারাতি কংগ্রেসের অধীনে থাকা যতগুলো জেলা পরিষদ রাতারাতি দখল করে নেওয়া হলো, রাতারাতি মুর্শিদাবাদ পুরসভা দখল করে নেওয়া হলো। তো এই যে কংগ্রেসের সঙ্গে যে অ্যাটিচিউড, এটা হলো একটার পর একটা। তো এইটার পরে কি, এটার পরে কি হলো, এবারে তার মানে কি, তার মানে যে বিরোধী শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায়, মানে বিরোধী শিবিরেরটাকে পুরো দুর্বল করে দেওয়া হলো। তার মানে একমাত্র পড়ে রইল বিজেপি। তার মানে পশ্চিমবঙ্গে বিজেপিকে যে পুষ্ট করা, সেইটার যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ওঠে, তার তো একটা ক্ষেত্র রয়েছে, তার তো একটা ক্ষেত্র রয়েছে। আজকে যেটা বলছেন অধীর চৌধুরী, বলেছেন, দা ওয়ালকে বলেছেন মনে হয়, দেখলাম যে তৃণমূলই পশ্চিমবঙ্গে বিজেপির প্রমোটার। একইভাবে সুজন চক্রবর্তীকে বলতে শুনলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে। আরো অনেকগুলো বিষয় আছে, পার্লামেন্টে ফ্লোর কোঅর্ডিনেশনে বিজেপিকে সুবিধা করে দেওয়া, এসব অভিযোগ তো উঠেছে। এবারে ফিরে আসা যায় আজকের প্রসঙ্গে। আজকে উনি কি বলেছেন, তুমি বলো। আজকে উনি বললেন যে একটা এমন পরিস্থিতি যেখানে বিজেপি কমন শত্রু, এরকম রাজনৈতিক আবহে হচ্ছে আমাদের একজোট হতে হবে। একটা বার্তা দিলেন বাম এবং কংগ্রেসকেও বার্তা দিলেন, পাশাপাশি বামকেও বার্তা দিলেন, আসুন আমরা একটা যৌথ মঞ্চ করি, আমি 4টে থেকে 6টা পর্যন্ত রোজ অ্যাভেলেবেল থাকবো, আপনারা আসতে পারেন, অতি বাম আলট্রা লেফট যারা আছে তারাও আলোচনায় আসতে পারেন। একটা জোটের আহ্বান করলেন, একটা যৌথ মঞ্চ করার প্রস্তাব। তো এই ঘটনা হচ্ছে যে এই কথা এর আগে কখনো তৃণমূল বলেছিল না, 2024-এর লোকসভা ভোটের আগে বলেছিল, মনে পড়েনি। তখন তো বলতো কংগ্রেসের বিগ ব্রাদার টাইপ অ্যাটিটিউড মানবো না, এবং ইন্ডিয়া জোটকে নিয়েও। এবং আজকে কেন বলছেন, তোমার আজকের আমাদের গোটা আলোচনার বিষয়বস্তু সেটা। কেনটাই তো বড় প্রশ্ন। কেন প্রয়োজন পড়লো আজ এসে বলা? কেনটা বলি, কেনটা হচ্ছে খুব স্বাভাবিক। পশ্চিমবঙ্গে এবার যে 80খানা আসনে তৃণমূল জিতেছে, সেই 80টি আসনের মধ্যে 32টি আসন হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত আসন, সংখ্যালঘু প্রার্থীরাই জিতেছেন। সম্ভবত 41% তৃণমূলের প্রার্থী হচ্ছেন সংখ্যালঘু, বিধায়কই হচ্ছেন সংখ্যালঘু, বিধায়ক যারা জিতে। বাকি যে আসনগুলোতে তৃণমূল জিতেছে সেখানেও দেখবে যে সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর। তার মানে সংখ্যালঘু ভোট ছাড়া কিন্তু ওই আসন জিততেন। যেমন কলকাতাতেই দেখলে বেলেঘাটা, এন্টালি, বেলেঘাটা এন্টালি তৃণমূল জিতলো, টালিগঞ্জ জিততে পারলো না, ভবানীপুর জিততে পারলো না, রাসবিহারী জিততে পারলো না, মানিকতলা জিততে পারলো না, জোড়াসাঁকো জিততে পারলো না। যেখানে যেখানে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর নয়, সেখানে সেখানে তৃণমূল হেরে গেল, হারায় গুড়ায় দূরায় কাশ্যপ গোত্র হয়ে গেছে। কিন্তু যেখানে তোমার এন্টারিতে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর, তার মানে আমি কি বলতে চাইছি, যে তৃণমূল যে 80খানা সিট, এই 80খানা সিটের নেপথ্যে একমাত্র ফ্যাক্টর হচ্ছে সংখ্যালঘু। সেই সংখ্যালঘুদের মধ্যে তৃণমূলের বিরোধিতা যে নেই একদম নয়, কিন্তু তাদের কাছে যাওয়ার জায়গা ছিল, অপশন ছিল না, তারা দিয়েছে।
যদিও আমি মনে করি এই ভোটে সামান্য একটা পার্সেন্টেজ হলেও সংখ্যালঘুদের ভোট বিজেপির দিকেও গেছে, কিন্তু এই মেজরিটি সংখ্যালঘু ভোট তাদের তো তৃণমূল জায়গা ছিল না। তারা আজকে কি দেখছেন? তারা আজকে দেখছেন যে তৃণমূল যেই বিপন্ন অমনি সবাই তৃণমূল থেকে স্রোতের মতো গিয়ে জয় শ্রীরাম স্লোগান তুলছেন বা তলায় তলায় চেষ্টা করছেন বিজেপির সঙ্গে যোগাযোগ করা। তাহলে তারা মনে করছেন যে এই তৃণমূল তো আর আমাদের ধর্মনিরপেক্ষ তৃণমূল, এই তৃণমূলের ভেতরে একখানা ফল্গু নদীর মতো বিজেপির স্রোত বইছে, যারা বিপদ পড়লেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো ডিগবাজি খেয়ে চলে যাচ্ছেন বিজেপির দিকে, বা সব্যসাচী মতন চলে যাচ্ছেন বিজেপির দিকে যেতে চাইছেন, এবং অনেকেই যোগাযোগের চেষ্টা করছেন, অনেকেই তলায় তলায় ফোন করছেন। তাহলে এদের তো বিজেপির বিরুদ্ধে যে লড়াইয়ের যে ইম্পেকেবল ইন্টিগ্রিটি সেটা তো নেই। তাহলে তুলনায় কংগ্রেস এবং বাম হচ্ছে যে অনেক বেশি ধর্মনিরপেক্ষ। তাহলে আজকে যদি তৃণমূলের এই যে সংখ্যালঘু ভোটটা বাম কংগ্রেসের দিকে শিফট করে যায়, তাহলে তো তৃণমূল দেউলিয়া। একে তো কর্মী এই যে এক ঝাঁক মুখপাত্র চলে গেলেন, তারা সবাই তরুণ, অনাস্থা জানিয়ে তো তাদেরকে মুখ খুলতে শুরু করছে, তাদেরকে সাসপেন্ড করা হলো। তাহলে এই যে যদি সংখ্যালঘু ভোট বানের জলের মতো চলে যায় বাম কংগ্রেসের দিকে, তাহলে তো তৃণমূল দেউলিয়া। তাহলে দেউলিয়া পনা ঠেকাতেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শরণাপন্ন হতে হচ্ছে বাম কংগ্রেসের। তাহলে এখানে আর একটা প্রশ্ন যেটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম, কংগ্রেসে মিশে যাওয়া কি এই বাম কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? হারমাদ, জল্লাদ, কি না আর বলেছেন, আরো কিছু আরো বিভিন্ন বিশেষণ, হ্যাঁ ঠিক আছে, জল্লাদ, আরো বিভিন্ন বিশেষণ নানা রকম বলেছেন। তো সেই বাম কংগ্রেসের দিকে তাকে মুখ ফেরাতে হচ্ছে শুধুমাত্র দেউলিয়াপনা আটকাতে জন্য। তাহলে দেউলিয়া হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। কারণ হচ্ছে যে সংখ্যালঘু ভোট যেটুকুনি রয়েছে, যেটার ভিত্তিতে 80 দেখাচ্ছ, সেটা হলো সংখ্যালঘু ভোট চলে গেলে হলো ফাঁপা। এবং তৃণমূল ভেতর থেকে কতটা ফাঁপা তার কারণ হচ্ছে যে বিরোধী দলনেতা আসনটা কে নেবে সেটা নিয়ে কুণাল ঘোষ ছাড়া কেউ আগ্রহ প্রকাশ করছেন না, নিতে চাইছেন না, ঠিক আছে, আগ্রহ প্রকাশ করছেন না অনেকেই, মানে এরকম মনে হচ্ছে বলে শোনা যাচ্ছে, ঠিক আছে, বা অভিযোগ বলতে পারো, অভিযোগ বা অভিযোগ, বা তুমি দেখো যে বিজেপির নেতাদের ফোন করা শুরু করেছেন। তো এই যে প্রবণতাটা, তার মানে কি একটা তো কোনো একটা দুর্বল একটা তাসের ঘরের মধ্যে দেখাচ্ছে, তার মধ্যে সেখানে যদি তুমি যে কোনো সময় ভেঙে পড়বে। ভিতটা হচ্ছে সংখ্যালঘু ভোট, ভিতটাই নড়ে গেলে আর কি রইল তৃণমূলের? ভিতটা নড়ে গেলে পুরো ফাঁকা হয়ে গেল, আর একদম অস্তিত্বের সংকট হয়ে যেতে পারে দলের। তাহলে এই মুহূর্তে কি মমতার যে আহ্বান সেটা কতটা রেলিভেন্ট বা কতটা বিশ্বাসযোগ্যতা তার, মমতার এই মুহূর্তে বিশ্বাস, সেটা কোথায় দাঁড়িয়ে আছে? কংগ্রেস বা বামের কাছে সেই বিশ্বাসযোগ্যতা মমতার আছে? ট্রাস্ট করতে পারবে মমতাকে? আমি তোমাকে বলেছিলাম যে ট্রাস্ট শব্দটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। ট্রাস্টের জায়গাটাই কোথাও একটা দুর্বল হয়ে আছে। যে এই তৃণমূলকে, যেই তৃণমূল একটা সময় কংগ্রেস ভাঙিয়েছে, সেই তৃণমূলকে আবার শক্তিশালী করার ঝুঁকি কি কংগ্রেস নেবে? রাহুল গান্ধী কি বলছেন যে হ্যাঁ একসাথে ইন্ডিয়া জোটের তলায় আসতে হবে ইত্যাদি প্রভৃতি, কিন্তু পশ্চিমবঙ্গের যে কংগ্রেসের নেতারা, তো আমি শুভঙ্কর সরকারকে সম্পূর্ণ মর্যাদা দিয়েই বলছি, শুভঙ্কর সরকারের যে গ্রহণযোগ্যতা পশ্চিমবঙ্গে কংগ্রেসীদের মধ্যে রয়েছে, তার থেকে অনেক বেশি গ্রহণযোগ্যতা রয়েছে অধীর চৌধুরী। এই ভোটে হেরে গেছেন অধীর চৌধুরী, এই ভোটেও পরাস্ত হয়েছেন, কিন্তু ব্র্যান্ড অধীর চৌধুরী কিন্তু এখনো স্ট্রং আছে। একটাই কারণে, তুমি দেখো শুধু আমাদের আজকে তারা আমরা রিয়াকশন ক্যারি করছি বলে তার নয়, তুমি দেখো যে কোনো সংবাদ মাধ্যমে এখনো অধীর চৌধুরীর কাছে গিয়ে বাইট চান। তার মানে কি? তার মানে ওই মুখটার একটা এখনো পর্যন্ত একটা ব্র্যান্ড ইকুইটি একটা রয়েছে, এবং কংগ্রেসের মুখ বলতে অধীর চৌধুরী যেই থাকুন না কেন থাকে। তাহলে যদি অধীর চৌধুরীর মতন নেতা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ট্রাস্ট না থাকে, আমি তোমার জাস্ট একটু মনে করিয়ে দিই, অধীর চৌধুরী এবং সুজন চক্রবর্তী, তোমার এই ট্রাস্টের প্রশ্ন, অধীর চৌধুরী বললেন একটা কথা খুব মনে হলো গুরুত্বপূর্ণ, বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী হচ্ছে এখানে যে একটা সেকুলার ফোর্স যে একটা স্পেস ছিল সেটাকে নষ্ট করে দেওয়ার পিছনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর সুজন চক্রবর্তী বললেন মমতা তো সেই বিজেপির বিরুদ্ধে সবাইকেই লড়াই করতে হবে এই পরিস্থিতিতে, কিন্তু ওনার আহ্বান, ওনার সেই ক্রেডিবিলিটি আছে কিনা? এটাই তো বলছি, যিনি কংগ্রেস ভাঙিয়েছেন তাকে কংগ্রেস কি করে বিশ্বাস করবে? একমাত্র বিশ্বাস করতে পারে, যেটা আমার বক্তব্য, সেটা হচ্ছে যদি তৃণমূল কংগ্রেসের সাথে মিশে যায়, তখন আর তৃণমূলের কোনো এমনিতেই যদি এটা না হয়, যদি ট্রাস্টের কারণে যদি এটা পশ্চিমবঙ্গে এই জেলিংটা না হয়, তাহলে মাইনরিটি ভোট শিফট করবেই, কিছুটা আইএসএফ এর দিকেও করে যাবে একটা পকেটে,
একটা পকেটে হুমায়ুন কবির কিছু ভোট নিয়ে যাবেন, কিন্তু মূলত বাম কংগ্রেস নিয়ে যাবেন। তো বাম কংগ্রেসের দিকে যদি সংখ্যালঘু ভোট চলে যায় তাহলে রইলোটা কি? তো অপশনই বাকি রইলো। তৃণমূল এই ভয়টা সবার আগে পেয়েছিল 2016 সালে, যখন 38% ভোট পেয়ে যায় বাম কংগ্রেস। মনে করে দেখবে সঙ্গে সঙ্গে রেজাল্ট বেরোনোর পরেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি চলে যান, এবং তারপরে দিল্লিতে গিয়ে আহমেদ পটেলের একটা মিটিং হয়, তারপর আবার কংগ্রেস সিপিএম আলাদা চলে যায়। কারণ তিনি প্রথম ওই ভোটটাতে সিঁদুরে মেঘ দেখেছিলেন। কারণ কংগ্রেস সিপিএম এর জোটটা যদি এক্সিস্ট করতো পশ্চিমবঙ্গে, আরো লড়াইয়ের জায়গা যেত, তাহলে আজকে পশ্চিমবঙ্গে বিজেপির জায়গা হতো না। 27% সংখ্যালঘু ভোটের যদি মেজরিটি শিফট করে দিত ওই বাম কংগ্রেসের দিকে, এবং বাম কংগ্রেস যদি ধারাবাহিকভাবে জমিতে থাকতে পারতেন, তাহলে তাদের ভোটটা কিন্তু মারাত্মক একটা জায়গা, পজিটিভ জায়গায় ছিদ্রটা তৈরি হয়ে গেছিল, বিজেপি ঢুকলো ওইখান দিয়ে ঢুকলো। আজকে আবার দেখো সেই 2016 সালের পুনরাবৃত্তিটা অন্যভাবে, 10 বছর যে তাকে আবার সেই কংগ্রেসের কাছে যেতে হচ্ছে। ঠিক আছে, এখন দেখার যে কংগ্রেস, অধীর বাবু বলছেন ঠেলায় পড়েছে এখন কি করে। এখন ধরো অধীর চৌধুরীকে যদি দিল্লি থেকে চাপিয়ে দেয়, তাহলে অধীর চৌধুরী মানবেন কিনা সন্দেহ আছে। মৌসাম নূর, বেনজির নূর এই ভোটে যে ল্যাঙ্গুয়েজে আজকে তৃণমূলের সমালোচনা করেছেন, তিনি মানবেন কি? ঈশা খান চৌধুরী, তিনি কি ভেতর থেকে মেনে নিতে পারবেন? কংগ্রেসের নিচু তলার কর্মীরা মানতে পারবে না। পশ্চিমবঙ্গে কংগ্রেসের যে কটা ভোটার টিকে রয়েছে, তারা তো অ্যান্টি তৃণমূল বলেই কংগ্রেসে টিকে রয়েছেন। তারা তৃণমূলেই মিশতে, তারা তো কেউ শঙ্কর সিং হয়ে যাননি বা মানস ভূঁইয়া হয়ে যাননি। যদি তারা শঙ্কর সিং বা মানস ভূঁইয়া হয়ে যেতেন, তাহলে তৃণমূলকে ভোটটা দিতেন, তৃণমূলের ঝান্ডা বাহক হয়ে যেতেন। তাহলে তারা এখনো মনে প্রাণে কংগ্রেসই বলেই কংগ্রেসে রয়ে গেছেন। তাহলে তারা এই তৃণমূলকে মেনে নেবেন কি করে? পশ্চিমবঙ্গে গত 20 বছর 26 বছরে তৃণমূল এবং সিপিএম এর একটা একটা লড়াই হয়েছে। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে বামেরা ক্ষয়িষ্ণু হয়ে গেছে। গত 5-7 বছর ধরে কি হয়েছে, 10 বছর 15 বছর ধরে সিপিএম তুমুল সমালোচনা করে গেছে তৃণমূলের, এই ভোটেও করেছে। তারপরে সেই সিপিএম এর যুব যে অংশ বা ইউথ, তারা কি করে তৃণমূলকে গ্রহণযোগ্য বলে মনে নেবেন? তারা গ্রহণ করতে পারেন, হয়তো কংগ্রেসকে বড়জোর মেনে নিতে পারেন, যদি তৃণমূল কংগ্রেসের মধ্যে বিলীন হয়ে যায়, মিশে যায়, তবে একটা অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্র তৈরি হতে পারে। আদারওয়াইজ এটা একটা নন স্টার্টার হয়ে যাবে বলে আমার মনে হয়। সেক্ষেত্রে আমরা একটা আলোচনা আগেও করেছিলাম, ব্যাখ্যা দিয়েছিলে, সেটা বিজেপির জন্য সুবিধাজনক, কারণ সেটা একটা বাম কংগ্রেস একটা কিছুটা হলো, জোট ফোট কিছুটা হলো, কিন্তু অথচ হলো না সেরকম একটা পরিস্থিতি। সেটা ছানা কাটা একটা ব্যাপার দাঁড়াবে, কিন্তু ছানা বাঁধবে না। আমরা একটা ভিডিও করেছিলাম এর আগে, দর্শকরাও গ্রহণ করেছিলেন, মানে দর্শকদের কৌতূহল প্রচুর হয়েছিল যে যদি কংগ্রেসেই শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি, যে তুমি যেভাবে ব্যাখ্যা করলে আজকে শেষে এসে দাঁড়াচ্ছে যে কংগ্রেসে মিশে যাওয়া ছাড়া তৃণমূলের আর কোনো পথ থাকবে কিনা। না তাহলে তৃণমূল পার্টির এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। দেখো একটা জিনিস তুমি বলো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব লড়াইয়ের প্রত্যয় দেখিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই লড়াকু নেত্রী বলে পরিচিত। আজকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সংগঠন দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় তার সংগঠন দিয়ে আবার লড়াইয়ে নামতে পারেন এবং মানুষের সমর্থন পান, আবার ঘুরে দাঁড়াতে পারেন, পলিটিক্সে কিছুই অসম্ভব নয়। পশ্চিমবঙ্গে এখন বিজেপি নিরঙ্কুশ ক্ষমতায় রয়েছে, 5 বছর থাকলে তাদের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধিতা, স্বাভাবিক প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হবে, এবং যা মানুষের আকাশচুম্বী প্রত্যাশা সরকারের কাছে। ঠিক, তো যদি লড়াইয়ের সেই প্রত্যয় দেখাতে পারেন, তাহলে এমনি হবে। কিন্তু সেই ট্রাস্টটাও মানুষের মধ্যে তৈরি করতে হবে, যে হ্যাঁ তৃণমূল লড়াইয়ের জায়গায় আছে। লড়াইয়ের লোকগুলোই তো হু হু করে বেরিয়ে যাচ্ছে। যাকে আজকে আমরা ভেবেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সমান্তরাল তৃণমূল হোক, বা তৃণমূলের সংস্কার কেউ বলছিলেন করছেন তৃণমূল, কিন্তু সেই মুখগুলো কি মাটিতে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকছেন? তাদের মধ্যে তো দেখছি যে কেউ ফোন করছেন, কেউ যোগাযোগ করছেন, যে তরুণ তুর্কি মুখগুলো 2 দিন আগে পর্যন্ত সমাজ মাধ্যমে বা টিভি চ্যানেলে গিয়ে আজকে বিজেপির বিরোধিতা করছিল, তাদের তো কথাবার্তা নরম হয়ে গেছে। তারা তো আজকে উল্টে তৃণমূলের যে অভ্যন্তরীণ রাজনীতি, আইপ্যাক নির্ভরতা, সেটা নিয়ে সমালোচনা করছে। তো এখন দেখো দিস ইজ ভেরি টু আর্লি টু সে এনিথিং, কিন্তু আমার মনে হচ্ছে যে আজকে অদিতদার যে ল্যাঙ্গুয়েজ, সুজন চক্রবর্তীর যে ল্যাঙ্গুয়েজ, সেখানে একটাই বড় বিষয় হয়ে উঠছে, সেটা হচ্ছে ট্রাস্ট ফ্যাক্টর। ট্রাস্ট ফ্যাক্টরটা বড় দুর্বল হয়ে গেছে। তৃণমূল এবং সিপিএম এর মধ্যে যে রাজনৈতিক দ্বন্দ্ব, সে জায়গায় পরস্পরকে একসঙ্গে লড়ে, হয়তো জোর জবরদস্তি করে হলেও তুমি মোহাম্মদ সেলিম হয়তো
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে গেলেন, কিন্তু ভোট যে সিপিএম এর যে ভোটার, তাদেরকে কনভিন্স করবেন কি করে? একদম তাদেরকে তো কনভিন্স করতে হবে একেবারে যে তৃণমূল আর আমরা একসাথে লড়বো। সেই কনভিন্স করার প্রক্রিয়াটা কিন্তু সহজ নয়, সেটা তুলনামূলক সহজ হতে পারে যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যায়। কি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বেনজির জোট বার্তা এবং কংগ্রেস এবং বামকে এরকম একটা রাজনৈতিক আবহে যখন বলা যেতে পারে যে তিনি তার নিজেরও রাজনৈতিক জীবন বলুন বা তার লড়াই বলুন বা তৃণমূল কংগ্রেসের জন্য একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে, সেই মুহূর্তে তার এই জোট বার্তা, জোট আহ্বান এবং তার পরিপ্রেক্ষিতে কংগ্রেস এবং বামেদের যে প্রতিক্রিয়া, সবচেয়ে বড় কথা যেটা বলছিলেন যে ট্রাস্ট ফ্যাক্টর, বাম এবং কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বানকে কতটা ট্রাস্ট করতে পারছে, তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। সুতরাং আগামী দিনই মানে বলা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বৃহত্তর রাজনৈতিক মঞ্চ এখন থেকেই শুরু করছেন, বলতে চাইছেন যে বিজেপি বিরোধী এই লড়াইয়ের জন্য সবাইকে একসঙ্গে সামিল হতে হবে, সেটা কতটা ফুলফিল হতে পারে বা বাম কংগ্রেস আরও কতটা কাছাকাছি আসতে পারে সময় বলবে, বা তৃণমূলের নিজের অস্তিত্ব সংকট, তার নিজের দলকে ধরে রাখার জন্য কংগ্রেসের সঙ্গেই মিশে যেতে হবে কিনা সেটাও আগামী দিনে বলবে। সবটাই রাজনীতিতে সম্ভাবনা সব কিছুই থাকে, বাস্তবতাও কতটা হয় সেটা আগামী দিনই বলতে পারবে। আজ এ পর্যন্তই, দেখতে থাকুন দ্য ওয়াল সব খবরের জন্য।